পুষ্পা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় গরু, তার লাইভ ওয়েট আনুমানিক 600 কেজির কাছাকাছি। আর আমাদের গরুগুলা যেগুলো আমি আপনাকে বলছি যে 6 মাস 1 বছর ধরে আমাদের কাছে আছে। আর এই রাসায়নিক দ্রব্য বা আপনার স্টেরয়েড বা ফ্যাটেনিংয়ের যে ইনজেকশন, এগুলো করলে একটা গরু কখনোই 3 মাসের বেশি লাস্টিং করানো খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই আমি বেকার ছিলাম এবং প্রথম সাপোর্টটা ফ্যামিলি থেকেই পেয়েছি। বোনের কাছ থেকে পেয়েছিলাম, তারপরে বাবা কিছু দিয়েছিল। কুষ্টিয়া শহরের অনেকে আসে যারা হচ্ছে আপনার গরুগুলা নিজেরা এসে দেখে বেছে যাচাই করে দামাদামি করে নিতে পছন্দ করে। বিশেষ করে কসাই সিন্ডিকেট বলেন বা খাবার ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা বলেন, এনাদের কাছে একরকম আমরা খামারিরা চিনি। কেউ উদ্যোক্তা হতে সবার প্রথমে তার টার্গেটটা অ্যাকুরেট করে নিয়ে তারপরে তাকে শ্রম করতে হবে এবং পরিশ্রমের বিকল্প কিছু নেই। পশু পাখি নিয়ে শুরু তো অনেক একদম ছোটোবেলা থেকে যতটুকু মনে পড়ে, বাবা যখন বাসায় জবাই করার জন্য দেশি মুরগি নিয়ে আসতো, তখন তো বাজারে এরকম ড্রেসিংয়ের সিস্টেম ছিল না, জবাই করার জন্য বাসায় দেশি মুরগি নিয়ে আসতো, আমি সেগুলো জবাই করতে দিতাম না। তো ওইখান থেকে পশুপ্রেম পাখি প্রেম শুরু। সেখান থেকে আস্তে আস্তে এগুলা বাড়তি, কুকুর পোষা, খরগোশ পোষা, বিড়াল পোষা। এরপরে আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যখন ঢাকায় ছিলাম, ওই সময় ছুটির দিনগুলোতে মোহাম্মদপুরের এখন বর্তমানে সাদেক এগ্রো বা অন্যান্য যে এগ্রোগুলো আছে এগুলো ঘুরে বেড়াতাম। 2013, 14, 15 এই দিককার কথা। তো এরপরে যখন মাস্টার্স কমপ্লিট হয়, MBA কমপ্লিট হয়, তখন কিছু একটা করার ইচ্ছা ছিল, কি করব। তখন নিজে থেকে আর কি প্রথমে বন্ধুরা মিলে 3 থেকে 4টা গরু নিয়ে শুরু। সেখান থেকে আস্তে আস্তে হাঁটি পা মানে বিষয়টা এরকম না 3-4টা গরু বিক্রি করে আজকে এই অবস্থা। নতুন পুঁজি ইনভেস্ট করা হয়েছে, নতুনভাবে শিখছি, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়া, এই তো ধীরে ধীরে শেখা, ধীরে ধীরে বড় করে। বন্ধুরা মিলে পার্টনারশিপে প্রথম শুরু করেছিলাম, তারপর সময়ের পরিক্রমায় তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। প্রথম শুরু ছিল আমাদের 4টা গরু। ওর ভেতরে 2টা ছিল ফিজিয়ান ক্রস, একটা ছিল দেশি আর একটা ছিল শাহিওয়াল। এবং আমার যতদূর মনে পড়ে 2018-19-এ আপনার যুব প্রাণী সম্পদ অধিদপ্তরের যে মেলা ছিল, সেই মেলাতে আমরা কুষ্টিয়া জেলার ভেতরে বড় ষাঁড় গরুতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম শাহিওয়াল গরু নিয়ে। এই স্থানটা সবসময় হলস্টেইন ফিজিয়ানরা আগে দখল করে 1, 2, 3, এবং ওইখান থেকে ছাপিয়ে আমরা 2018-19-এ দ্বিতীয় স্থান অধিকার করি। লাভ ছিল বলতে ওইখানে তারপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসে কোভিডে। হ্যাঁ, কোভিড-19-এ তারপরে আছে মোটামুটি খরচ বেঁচে গিয়েছিল। খুব যে আহামরি লাভ বা লভ্যাংশ সেটা দেখা যায়নি, কিন্তু খরচ বেঁচে গিয়েছিল। একা ওই তারপর থেকে যখন ওরা বিভিন্ন কাজে চাকরিতে সবাই সবার মতো সেপারেট হয়ে গেল, নিজের বাবার সাথে কথা বলে নিজের যেই মেধাটুকু ছিল বা পরে যুব উন্নয়নের প্রশিক্ষণ নেওয়ার পরে আগ্রহী ছিলাম যে নিজের এলাকাতে কিছু করব কুষ্টিয়াতে। এই জন্য কুষ্টিয়াতে হরিপুরে এই নিজের জায়গায় আর কি শুরু করি। এখানেও যে প্রথমে ছিল 3টা আর 5টা গরু দিয়ে শুরু। হ্যাঁ, এখানে প্রথমে 5টা গরু দিয়ে শুরু, তারপর থেকে বিক্রি করেছি, কিনেছি, ঘরের বাছুর হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে। হ্যাঁ, অবশ্যই আমি বেকার ছিলাম এবং প্রথম সাপোর্টটা ফ্যামিলি থেকেই পেয়েছি। বোনের কাছ থেকে পেয়েছিলাম, তারপরে বাবা কিছু দিয়েছিল। এখানে আসলে যদি এখন বলি যে আমার শুরু থেকে এই পর্যন্ত ইনভেস্ট কত, সেটা একরকম ক্যালকুলেটিভ হবে, আর শুরুটা কত ছিল সেটা আরেক রকম ছিল। শুরুটা বেশি ছিল না, শুরুটা ছিল 2 লক্ষ টাকা দিয়ে। মূলধন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে 28টা চারিতে সবগুলোতেই গরু আছে এবং ভেতরে প্রায় 7-8টা বাছুর ঘুরে বেড়াচ্ছে, এবং সব মিলায় প্রায় গরুই আছে এখানে 50 লাখ টাকার উপরে। আমাদের সব থেকে বড় গরু ওই যে এখানে যে লাল গরুটা দেখা যাচ্ছে, ওর নাম আবার আমার যে ছেলেটা থাকে ও শখ করে ওকে পুষ্পা নামে ডাকে। পুষ্পা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় গরু, তার লাইভ ওয়েট আনুমানিক 600 কেজির কাছাকাছি। প্রথম খামার থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় ব্যাপারটা ছিল সেটা ঘাস। মানে ঘাসের বিকল্প গরুর খামার চিন্তা করা অসম্ভব ব্যাপার। তাদেরকে দৈহিক মাংস বৃদ্ধির জন্য বা দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য দানাদার দিতেই হবে, কারণ দানাদারের বিকল্প নেই। যেমন ঘাসের বিকল্প নেই, সেমনি দানাদারের। শুধু যদি আমি মনে করি ঘাস দিয়ে গরু পালবো, এটাও যেমন সম্ভব না।
দানাদারে প্রধান খাবার খাওয়াই আমরা ভুট্টো ভাঙা, গম ভাঙা আর ধানের গুঁড়া। এর সাথে কিছু কিছু সময় ছোলা দিই, কিছু কিছু মানে সিজনাল যেই বিষয়গুলো থাকে, কালায়ের ভুসি দিই, ছোলার ভুসি দিই, মুগের ভুসি দিই, কখনো অন্যান্য যেই খাবারগুলো পাওয়া যায় সহজলভ্যে সেগুলো দিই। এখানে পার ডে প্রায় অ্যারাউন্ড 7,000 টাকা মতো খরচ আছে। প্রতিটা গরু অ্যারাউন্ড সর্বনিম্ন হলেও 200 টাকা খাই। তারপরে সেখানে 2জন লোকের স্যালারি, তারপরে বিদ্যুৎ বিল, পানির বিল, সব কিছু মিলায়ে, তারপরে মাঠে যেই ঘাস উৎপাদন হয় সেটার পেছনেও মাসিক একটা খরচ থাকে। হ্যাঁ, ঘাস আমার নিজের প্রোডাকশন। আমার আনুমানিক প্রায় 5 বিঘা মতো জমিতে ঘাস আছে। এই জমিগুলা তো সব লিজের জমি, এদের বাৎসরিক একটা টাকা দেয়া লাগে, সেটাকে আমরা ওই ক্যালকুলেশন করে আসলে হয়ে যায়। কোরবানির জন্য যেই লাইনের গরুগুলা দেখা যাচ্ছে এগুলা সবগুলো আপনার ষাঁড় গরু কেনা ছিল, বাছুর। 1 বছর থেকে শুরু করে 3 মাস পর্যন্ত আছে। মানে সব সময় যে আমরা যখন গরু কিনছি একবারে সব গরু কিনে ভরে ফেলছি, বিষয়টা এরকম না। মানে যখন যে গরুটা পছন্দ হচ্ছে, তারপরে তাদের সাথে দামে দরে পত্তা হচ্ছে, এই গরুগুলো কিনছি। আবার যখন নিজেদের বাছুরগুলো আস্তে আস্তে বড় হয়ে এদের লাইনে আসতেছে, এই তো এইভাবেই। মানে সব নিজেদের গরু না, আবার সব যে কেনা তাও না। দেখা যাচ্ছে দেশি শাহিওয়াল, দেশি ফিজিয়ান, এই গরুগুলার ভেতরে ক্রস করে করে আমরা জাত উন্নয়ন করে ভালো বাছুর বের করার চেষ্টা করছি, সেগুলাকে লালন পালন করে বড় করার চেষ্টা করছি। আপনি খেয়াল করলে দেখতে পারবেন ভেতরে যে যত 8-9টা বাছুর ঘুরে বেড়াচ্ছে, এই সবগুলাই আমাদের নিজেদের। সামনে কুরবানি, এই 2টা মিলায় আমাদের কর্মব্যস্ততা অনেক অনেক বেড়ে গেছে। তার প্রথম কারণ হচ্ছে যে পরিমাণ গরম, এই পরিমাণ গরমে রেগুলার যত্ন থেকে আরও অতিরিক্ত যত্ন নিতে হচ্ছে। তারপরে আবার কোরবানির গরুগুলো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে কোরবানির গরুগুলো একটু নিখুঁত না হলে সেগুলো মার্কেটে ডিমান্ড থাকে না, এবং এর সৌন্দর্য, নিখুঁততা, এই সব কিছু মিলায় এই জিনিসগুলো ধরে রাখার জন্য তাদের প্রতি যত্নটাও অত্যাধিক আকারে বেড়ে গেছে। কারণ এই সময় যদি একটা গরু অসুস্থ হয়, সেই গরুটা কুরবানির বাজারে বিক্রি হবে না। তো বিষয়টা ঠিক অনেকটা এরকমভাবে আসছে যে ছোটোবেলায় বাসায় দেখেছি বাবার শখের একটা করে গরু, যেগুলা বাসায় দুধ সবসময় নিজেরাই বাসার থেকে খাওয়া হতো, এখান থেকেই আর কি গরুতে আসা। আর তাছাড়া ওরকম স্পেশাল আর কোনো হিস্ট্রি নাই। ওই বাসায় ছোটোবেলায় 1-2টা করে গরু থাকতো, সেখান থেকে আসে গরুর প্রতি ভালোবাসা, ছোটোবেলা থেকে গরু নিয়ে নাড়াচাড়া, এই তো। খামারিদের সফলতাটা সম্পূর্ণ নির্ভর করে আসলে বেশ কিছু স্টেপে, যেমন তাদের মূলধন ভাগ করার স্টেপ থেকে শুরু করে তাদের প্ল্যানিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যান পাওয়ার বলতে যদি আমি বলি, একটা ভালো ম্যান পাওয়ার ছাড়া একটা প্রতিষ্ঠানে কখনোই সাকসেস বা সফলতা এটা নির্বাচন করা সম্ভব হয় না। আর ভালো ম্যান পাওয়ারের সাথে যদি আমি আবার ওয়েল বিহেভ না করি তাহলে সেটাও, দুজনের কম্বিনেশনটাও ভালো হবে না। তো এই সব কিছু মিলায়ে এখানে বেশ কিছু ধাপ আছে। মূলধনের ধাপ আছে, তাদের প্ল্যানিং, গরু বাছাই, তারপরে গরুর পরিচর্যা, তারপরে রোগ নির্ণয়, খাবারের ব্যবস্থা, এই সব কিছু একটা কম্বিনেশন হচ্ছে সফলতা। সবচেয়ে বড় বিষয়টা এখানে কখনোই যে কোনো একজনের সাহায্য বা সহযোগিতা বা পেছন থেকে ধাক্কা দেয়া যেটা বলে, এরকম ছিল না। আমার বন্ধু ছিল, আমার পারিবারিকভাবে সহযোগিতা ছিল, কাছে মানুষজনের সহযোগিতা ছিল, এই সব কিছু মিলায়ে আর কি এরকম। অভিমান বা যেই ব্যবসায়িক যেই বাধা, সেটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা এখন হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের এই লাইভ স্টক সেক্টরটারে মানে প্রপার গাইড করার মতো, বা আমাদের সব বিষয়গুলা যে আমরা খোলামেলা, যদিও কুষ্টিয়া প্রাণী সম্পদ অধিদপ্তর বলেন বা যুব উন্নয়ন বলেন বা পশু হাসপাতাল বলেন, এনাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছি আমরা। তাদের প্রশিক্ষণ দিচ্ছে মাঝে মাঝে, আমাদের অনুপ্রেরিত করার জন্য বিভিন্ন সময় মেলার আয়োজন করতেছে। ডিওলো স্যার, ইওলো স্যার বা যেই ডাক্তাররা আছে তারা মাঝে মধ্যে ভিজিট করতেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হয়ে গেছে কি, আমাদের খাদ্য ব্যবস্থার সাথে মাংসের যেই বাজার মূল্য, এটা যখন উলটপালট হচ্ছে, বিশেষ করে কসাই সিন্ডিকেট বলেন বা খাবার ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা বলেন, এনাদের কাছে একরকম আমরা খামারিরা জিম্মি।
যেমন আমি দিনের ভেতরে খাই বা না খাই, অসুস্থ হই বা সুস্থ থাকি, যেরকমই থাকি, আমার কিন্তু এদের খাবারের ব্যবস্থা করা লাগে, সেটা 2 টাকা কেজি হোক আর 10 টাকা কেজি হোক। কিন্তু অন্য সময় যখন বিক্রির সময় হয়ে যায়, তখন আমরা আবার মূল্য 2 টাকা হোক বা 10 টাকা হোক বেচে দিতে হয়, কারণ ওই গরুটা ওর পরে রাখলে সে যা খাবে টোটালটাই আমার লস। তো এই সব প্রেক্ষিতে দেখা যায় কি, একদিক থেকে আমরা কেনার সময়ও বাছুর কিনতেছি উচ্চ মূল্যে, আবার খাবার খাওয়াচ্ছি উচ্চ মূল্যে, কিন্তু অন্য সময় গেলে কসাইয়ের কাছে যে আমরা উচ্চ মূল্যে বা উচ্চ মূল্য কি ন্যায্য মূল্যই পাচ্ছি না। তো আমার সবচেয়ে বড় যে জিনিসটা মনে হয়, যদি আমাদের টোটাল বিক্রয়টা ক্রয়টা এই জিনিসটা যদি স্কেল সিস্টেম হয়ে যেত না, মানে আপনার বাছুর একজন একটা বাছুর কিনবে, বাছুরের একটা বাজার মূল্য আছে, এই বাজার মূল্য অনুযায়ী সেই বাছুরটা সে ওজনে কিনে নিয়ে আসতেছে, নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়াচ্ছে, আবার ওজনে গরুটা বিক্রি করে দিচ্ছে। যদি সিস্টেমটা এইভাবে পরিচালনা হতো তাহলে খুবই ভালো হতো। কেননা আমি যদি ধরতেছি এই গরুটা 6 মণ, কষায় এসে আমার কাছ থেকে 5 মণের উপরে দাম দিচ্ছে না, সে 1 মণ কিন্তু হাতে রেখে দিচ্ছে। আর বর্তমান বাজারে 1 মণ মানে প্রায় 27, 28, 29 হাজার টাকা। তো এই যেই মাঝখানের যে গ্যাপটা, এই 30,000 টাকাটা কিন্তু আমার জন্য লস। আমি বলতেছি না যে আমি কসাইকে একদম বাজারে এসে 750 টাকা মূল্যে গরুর মাংস বেচছে, আমাকেও 750 টাকা মূল্যে কিনে নিতে হবে। আমার কথা হচ্ছে, সে 750 টাকা মূল্যে গরুর মাংস বেচছে, আমার কাছ থেকে 700 টাকা মূল্যে সে কিনুক, এবং সে হচ্ছে এই জিনিসটা সুষ্ঠুভাবে ওজনটা আমাদের যাতে ভুল বোঝানো না হয়, এই জিনিসগুলো যদি মানে ওইভাবে স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়, যে একজন আমি কেনার সময়ও বাছুরটা ওজনে কিনতে পারছি, আবার বেচার সময়ও গরুটা আমি ওজনে বেচতে পারছি, তাহলে আমার মনে হয় খামারিদের লসের পরিমাণটা কমে যাবে। কারণ এই জায়গায় সবচেয়ে বড় ধাক্কা, যে গরুর বাছুর কিনতে হচ্ছে আমাকে 1000 টাকা কেজিতে, তার বেশি তাও কম না, বেচতে হচ্ছে মাংস 600, 650 টাকা কেজিতে। তো তাহলে একটা গরুকে 1 বছর 6 মাস বা 4 মাস পেলে কি ওইখান থেকে আলটিমেটলি আসলে কিছুই বের হয় না। কুষ্টিয়ারও অনেক হাটগুলোতে আস্তে আস্তে স্কেল সিস্টেম হয়ে যাচ্ছে। আমাদের ঢাকার বা বেঙ্গল মিট বা বিভিন্ন কোম্পানি আছে যারা খামার থেকে ওজনে গরু কিনে নিচ্ছে, হয়ে যাবে, সবই তো সময়ের ব্যাপার, একবারে তো হবে না, একদম রুট লেভেল থেকে জিনিসটা ওইভাবে হইতেও সময় লাগবে। তো এখন ওইটাই ব্যাপার, যে এই টাইমটা কনজিউম করার ব্যাপারটাই আসল, মানে কম সময়ের ভেতরে যাতে এই জিনিসটা বাস্তবায়নটা হয়। কেউ উদ্যোক্তা হতে সবার প্রথমে তার টার্গেটটা অ্যাকুরেট করে নিয়ে তারপরে তাকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের বিকল্প কিছু নেই। আমার এখানে এখন আপনার প্রায় 35টা গরু আছে, বাছুর এবং গাভী আর হচ্ছে আপনার ষাঁড় গরু সহ। এখানে আসলে বিভিন্ন ভাগে বিভক্ত আছে, যেমন আপনার যেই ষাঁড় গরুগুলো কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে, এগুলা 400 থেকে 600 কেজির ভেতরে, আর যেগুলো আপনার হচ্ছে গাভী গরু আছে, এগুলো 250 থেকে 300, 350 কেজির ভেতরে, আর বাছুরগুলা ওইগুলা 100 বা তার কিছু কম বেশি। কুষ্টিয়া শহরের অনেকে আসে যারা হচ্ছে আপনার গরুগুলা নিজেরা এসে দেখে বেছে যাচাই করে দামাদামি করে নিতে পছন্দ করে। প্রথম কথা হচ্ছে খামারে এসে নিজের কুরবানির গরুটা নিজে পছন্দ করে দেখাটাই শ্রেয়। এখনও আমাদের খামারটা আপনার স্কেলের আওতাধীন হয় নাই। আমরা আপাতত ওই চোখের যে আনুমানিক একটা, হ্যাঁ, ফিতার ক্যালকুলেশনটা যদি সে চায় তাদের আমরা ওটা বুঝাই দিই, আর না হলেও চোখের যে আনুমানিক, আসলে কম বেশি আমাদের মুরব্বি যারা গরু কিনে কুরবানির, তাদের সবারই টুকটাক আইডিয়া থাকে। আপনারা দেখলেন আমাদের এখানে লুকোচুরির কিছু নাই, আমাদের খাবারগুলো কিন্তু আপনাদের সামনেই দেওয়া হচ্ছে, জাস্ট বস্তা থেকে ঢেলে, যেগুলা আপনার ধানের গুঁড়া, গমের গুঁড়া, ভুট্টা ভাঙা, এইগুলাই খাচ্ছে। এবং আমার ঘাস যেগুলা, আমার নিজের ঘাসের জমি যেগুলো আছে সেখান থেকে কেটে নিয়ে এসে আপনাদের সামনে ওখানে রাখা আছে। হ্যাঁ, এখানে লুকোচুরির কিছু নেই আমাদের কোনো খাবারের, এই জন্য আমাদের খামারে সবাইকে সবসময় প্রবেশ অধিকার দেওয়া আছে। তারা যখন ইচ্ছা এসে দেখতে পারবে আমরা কি খাওয়াচ্ছি, কি করছি। যাদের দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাসের প্রজেক্ট করে, তারা এই জিনিসগুলো ব্যবহার করতে উদ্বুদ্ধ বেশি হয় এবং তারা অল্প সময় লাভের বেশি আশা করে। আর আমাদের গরুগুলা, যেগুলো আমি আপনাকে বলছি যে 6 মাস, 1 বছর ধরে আমাদের কাছে আছে, আর এই রাসায়নিক দ্রব্য বা আপনার স্টেরয়েড বা ফ্যাটেনিংয়ের যে ইনজেকশন, এগুলো করলে একটা গরু কখনোই 3 মাসের বেশি লাস্টিং করানো খুব কষ্ট হয়ে যায়। কারণ এই গরুগুলো তখন ওদের হার্টে চর্বি জমে,
স্টক করার সম্ভাবনা থাকে, স্টক করেও কম বেশি। একদম আমাদের খামারের সামনে পর্যন্ত আপনার গাড়ি চলে আসে। আমাদের হরিপুর, কুষ্টিয়া হরিপুর বাজারের আগেই যে কাবিল চেয়ারম্যানের বাড়ির সামনেরটি আমাদের খামার, ওখানে এসে যে কাউকে বললে আমাদের খামারের ঠিকানা দিয়ে দেয়। তো এখানে আমরা গরু যখন আমরাও কিনে নিয়ে আসি, আমাদের খামারের সামনে গরু নামাই, আবার যখন এখান থেকে কাউকে ডেলিভারি দিই সরাসরি আমাদের খামারের সামনে থেকে তাদের গাড়িতে নিয়ে যেতে পারে। তারা যদি বলে যে আমাদের গাড়ি যেয়ে দিয়ে আসবে, আমাদের সেরকমও গাড়ির ব্যবস্থা আছে, তাদের সাথে ড্রাইভারের কথা বলাই দেব। কুষ্টিয়ার সবসময় এই যে কুরবানি বা কুরবানির বাজারে ঢাকাতে বা চিটাগাঙে আপনারা জানেন হয়তো কুষ্টিয়ার একটা অন্যরকম সুনাম আছে। তো যেই সুনামটা আস্তে আস্তে এই যে আধুনিকায়ন হওয়ার কারণে হারাই যাচ্ছে। তো আমি চাই যে যদি খামার আর যত বেশি হবে, আমাদের দেশে গরুর উৎপাদন তত বাড়বে। যত গরুর উৎপাদন বাড়বে, উৎপাদন খরচ তত কমবে। কারণ স্বাভাবিকভাবে যত বেশি মা গরু হবে তত বেশি বাছুর হবে, আর যত বেশি বাছুর গরু হবে তত বেশি আমরা বাছুর কিনতে পারবো, পুষতে পারবো। তো সবাইকে নিজের গরুটা বা নিজের কুরবানির জন্য, শুধু আমার কাছ থেকে কেনার জন্য বলছি না, সবাই যদি একটা গরু, দুইটা গরু, বাসার আশেপাশে সবারই ছোটোখাটো জায়গা থাকে কুষ্টিয়াতে, সেক্ষেত্রে নিজে একটা দুইটা করে গরু, যদি সেটা দুধের জন্য হোক বা আপনার মোটা তাজাকরণের জন্য হোক, পুষলে এটা কিন্তু খুব বেশি আহামরি সময় দরকার হয় না। তো এই যে গরুর পোষার প্রতি বা গরু কুরবানির সময় শুধু গরু কিনে নিয়ে এসে জবাই করে দিলাম, এরকম না করে যদি সবাই গরু পোষার প্রতি আগ্রহী হয়, তাহলে আমার মনে হয় সবার জন্য এটা কল্যাণকর। এটা আমাদের দেশের জন্য কল্যাণকর, কুষ্টিয়ার জন্য কল্যাণকর, আমাদের সবার জন্য কল্যাণকর। দর্শনার্থী বা যেই হোক সবার জন্য আমার এখানে সবসময় উন্মুক্ত। বিশেষ করে এর আগে থেকে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন যারা আপনার ভেটেরিনারি ডাক্তার, যারা ট্রেনার, নতুন যারা ইন্টার্নশিপ করে, এনারা মাঝে মধ্যে আসে। তারপরে যারা যুব উন্নয়নের প্রশিক্ষণ নিচ্ছে, এরকম অনেক ছাত্রছাত্রীও আসে যারা মাঝে মধ্যে ভিজিটে আসে, ঘাসের ব্যাপারে আসে। তো আমার এখান থেকে নতুন উদ্যোক্তাদের তাদের প্রয়োজনীয় যত রকম ইনফরমেশন বলেন, তারা যদি মনে করে এখানে রেগুলার এসে কিভাবে কি পরিচালনা হচ্ছে এগুলো দেখবে। ইভন আমি কিন্তু আপনার যেই বর্তমানে যে ঘাসের যেই কাটিংটা, অনেক খামারিকে আমি কুষ্টিয়ার ভেতরে বিনামূল্যে, শুধু কুষ্টিয়া না, আমার যতদূর মনে পড়ে আমি মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরকমও অনেক জেলা আছে যেখানে ঘাসের কাটিংটা ফ্রি অফ কস্টে তাদের দিয়েছি। তো এই ধরনের সাপোর্ট আমার কাছ থেকে ইনশাল্লাহ যতদিন আমার খামার আছে, আমি আছি, ইনশাল্লাহ দিতে পারবো এবং দিয়ে যাবো ইনশাল্লাহ। একমাত্র উদ্যোক্তাই পারে দেশ এবং জাতিকে সমৃদ্ধ করতে। এজন্য আমরা সবাই নিজেরা উদ্যোক্তা হই এবং অপরকে উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করি। আপনাদের সাথে কুষ্টিয়া থেকে এতক্ষণ ছিলাম সুমন মিয়া, ক্যামেরাতে ছিল এহসান খান।